প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে যার যার জায়গায় ভালো আছো। আমি গত ক্লাসে ব্যবস্থাপনা বিভাগ অনার্স প্রথম বর্ষে বাজারজাতকরণ নীতিমালার সপ্তম অধ্যায়ের প্রমোশন মিশ্র নিয়ে কিছু আলোচনা করেছিলাম। সেদিন আমরা ব্যক্তিক বিক্রয় পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা আসছি বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার একটি উদ্দীপনামূলক কার্যক্রম। প্রসারটা কি? কোনো পণ্য সম্পর্কে ভোক্তা বা ক্রেতাদেরকে জানানো, আর মিশ্রণ হচ্ছে বিভিন্ন পদ্ধতি বা এক বা একাধিক উপাদানগুলোকে একসাথে করা। যখন যে ধরনের পণ্যের জন্য সে ধরনের উপাদানগুলো দরকার ক্রেতা বা ভোক্তাকে জানানোর জন্য, সেটাই একটা কোম্পানি বা প্রতিষ্ঠান ব্যবহার করে থাকে। তাহলে বিক্রয় প্রসারটা কি? প্রতিষ্ঠানের বিক্রয় বাড়ানোর জন্য উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। এটি স্বল্পমেয়াদী কার্যক্রম যা প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি দ্রুত সহায়তা করে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখে থাকি বা বিভিন্ন দোকানেও দেখে থাকি যে একটা ছাড় দেয়া হয়, তাই না? ছাড় দেওয়া হয় কেন? কারণ বিক্রয় বৃদ্ধির জন্য। যখনই আমরা ছাড় দেখি তখনই আমরা সেই পণ্যটা কিনতে বা সেই প্রতিষ্ঠানের পণ্যটা কিনতে অনেক আগ্রহ বোধ করি। তো বিক্রয় প্রসারের বিভিন্ন ধরনের ভোক্তার জন্য এক ধরনের সুবিধা বা হাতিয়ার বা কৌশল আছে, ডিলারদের জন্য একটি হাতিয়ার বা কৌশল আছে, এবং বিক্রয়কর্মী যারা পণ্যটা বিক্রয় করবে তাদের জন্য কিছু সুবিধা বা প্রসার আছে। তাদের উপর ভিত্তি করে একটা পণ্য বিক্রয়ের কিছু পথ বা কৌশল অবলম্বন করা হয় এই তিন ধরনের জন্য। আচ্ছা, ভোক্তামুখী বিক্রয় প্রসার মানে যে পণ্যটা কিনবে তাদের জন্য কি কি ধরনের সুবিধা দিলে তারা ভোক্তা বা ক্রেতারা সে পণ্যটা কিনতে আগ্রহী হবে। তার প্রথমটা হচ্ছে নমুনাটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি বিভিন্ন ধরনের পণ্যের ফ্রি আমাদেরকে গিফট করে থাকে। যেমন আমরা বিভিন্ন ধরনের কফি খেয়ে থাকি, তার মধ্যে নেসক্যাফে আমরা সবচেয়ে বেশি খেয়ে থাকি, কিন্তু নতুন কোনো কোম্পানির কফি যদি বাজারে আসে সেটা আমাদেরকে ফ্রিতে খাওয়ানো হয় মগে করে বা কাপে করে, যে আপনি একটু টেস্ট করে দেখেন, যদি ভালো লাগে তাহলে আপনারা এটা কিনবেন। আবার কুপনও দেয়া হয়। কুপনের সুবিধাটা হচ্ছে গিয়ে আপনি যদি একসাথে এক নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে আপনাকে যেতে হবে, তাহলে কিছু কম টাকাতে আপনি সেখানকার পণ্যটা ক্রয় করতে পারবেন বা সে সুবিধাটা ভোগ করতে পারবেন। উপহার, যে পণ্যগুলো বিক্রি হচ্ছে না সে পণ্যগুলো বিক্রি করার জন্য, যে নতুন পণ্য তারা বাজারে নিয়ে আসবে, আগের পণ্যগুলো তারা বাজারে বিক্রি করতে চাচ্ছে, তখন তারা একটা পণ্যের সাথে আরেকটা পণ্য উপহার হিসেবে দিয়ে থাকে, যাতে করে ক্রেতা বা ভোক্তা সেই পণ্যটা কিনতে আগ্রহী হয় বা সেই পণ্যটা বাজারে আর না থাকে, মানে শেষ হয়ে যায়। মোড়ক, এক ধরনের পণ্য যখন ক্রেতা কিনতে কিনতে একটু বিরক্ত হয়ে যায় যে এটা কোনো নতুনত্ব নেই, তাহলে তারা সেই ধরনের পণ্য কিনতে চায় না। তার পাশাপাশি নতুন কোনো পণ্য যদি বাজারে আসে, ক্রেতারা সেই পণ্যের প্রতি কিছুটা দৃষ্টি দেয়। তাহলে এখন যদি পণ্যের মোড়ক বা বাইরের প্যাকেটটা চেঞ্জ করে একটু নতুনভাবে সেটা বাজারে নিয়ে আসা হয়, তাহলে কি করা হয়? ক্রেতা বা ভোক্তারা সে পণ্যটা কিনতে একটু বেশি আগ্রহ বোধ করে যে না, এখানে হয়তো বা মানের দিক থেকে একটু ভালো হবে, দামের দিক থেকে একটু কম হবে, আবার দামের দিক থেকে ঠিক থাকলেও মানটা যাতে ভালো থাকে। মূল্য ছাড়, আমরা বেশ কিছু দোকানে বা বেশ কিছু শপে দেখে থাকি যে শীতের আগে গরমের জিনিসগুলো বিক্রি হওয়ার জন্য কিছু মূল্য ছাড় দিয়ে থাকে। কিছু কিছু প্রোডাক্ট আছে বা কিছু কিছু পণ্য আছে যে পণ্যগুলো বাজারে কম চলে, কিন্তু মূল্য ছাড় দিলে সেগুলো ক্রেতা বা ভোক্তা কিনতে কিছুটা আগ্রহী হয়। তাহলে মূল্য ছাড় দেওয়ার ফলেও ক্রেতা বা ভোক্তা সে পণ্যটা যখন কিনছে, তাহলে এটা হচ্ছে ভোক্তামুখী বিক্রয় প্রসার। আরেকটি হচ্ছে ফ্রি যাচাই, যেটা আমরা আগে বললাম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু স্যুপ আছে বা কিছু প্রোডাক্ট আছে, আমরা স্যুপের কথা এই জন্য বললাম যে আমি দেখেছি যে কিছু কিছু জায়গায় যে কাপি স্যুপ দিচ্ছে, আপনি একটু খেয়ে দেখেন এটা কি ভালো কি না, তাহলে কি এটা আপনি ফ্রিতে যাচাই করতে পারছেন, তাই না? লটারি, আমরা বিভিন্ন শপিং মলের সামনে দেখে থাকি যে আপনি এই শপ থেকে এই পণ্যটা কিনুন, আপনার একটা কোড নাম্বার থাকবে, যখন লটারি হবে আপনি একটা গাড়ি পাবেন বা এরকম কিছু উপহার পাবেন, যেটা আপনি
মানে অনেক দামি একটা উপহার তারা সেখানে প্রদর্শনী করে বা দিয়ে থাকে, যাতে করে ক্রেতারা পণ্য কিনে সেটার প্রতি আগ্রহী হয়। তাতে করেও কিন্তু পণ্য বিক্রয় হচ্ছে। এটিও বিক্রয় প্রসারে মানে বিক্রয়টা বাড়ানোর একটা কৌশল, হাতিয়ার বা পন্থা। এখন আসি ডিলারদের জন্য যে বিক্রয় প্রসার, যাতে করে ডিলাররা একই প্রতিষ্ঠান থেকে বারবার পণ্যগুলো কিনতে আগ্রহী হয়, ডিলাররা যাতে কেনে। তাহলে ক্রয় ভাতা, তারা যখন অনেক পরিমাণে একটা জিনিস কিনে সেখানে কোম্পানি ডিলারদেরকে কিছু ছাড় দিয়ে থাকে। আবার একই ডিলার যখন বারবার একটা কোম্পানি থেকে জিনিস কিনে তখনও কিন্তু তারা কিছু ছাড় পেয়ে থাকে। আচ্ছা, তারপরে আসি বিজ্ঞাপন ভাতা। সেখানে ডিলারদের কোনো খরচ করতে হবে না, ডিলাররা শুধু পণ্য নিয়ে যাবে, বিজ্ঞাপনটা কোম্পানি দিয়ে থাকবে। আমরা আরএফএলের কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখে থাকি, নতুন পণ্যগুলো যখন বাজারে আসে তখন আরএফএলের বিজ্ঞাপন কিন্তু আমরা টিভিতে বা পেপার পত্রিকায় বা বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখে থাকি। তাহলে সেখানে বিজ্ঞাপনটাকে কোম্পানি থেকেই দিচ্ছে, ডিলাররা শুধু সেখানে পণ্যগুলো নিয়ে বিক্রি করছে। তাহলে ক্রেতা বা ভোক্তারা আগে থেকেই সেই পণ্যটা সম্পর্কে জানছে, কিন্তু তখন তারা যখন হাতের কাছে জিনিসটা পাচ্ছে তখন সেটা তারা কিনতে আগ্রহী হচ্ছে। তাহলে ডিলারদের জন্য কিছু গিফটও থাকে, যে আপনি 1 বছর যদি আমাদের কাছ থেকে কোনো পণ্য বা সেবা নিয়ে থাকেন তাহলে কি করা হয়, আপনার এই পরিমাণ একটা গিফট পাওনা থাকবে, সেটাকে আমরা মুনাফার একটা অংশ তারা দিতে পারে কোম্পানি। আচ্ছা, সমন্বয় বিজ্ঞাপন, যেমন প্রাণ আরএফএল, প্রাণের কিছু পণ্য আছে, আরএফএলের কিছু পণ্য আছে, যে পণ্যগুলো বাজারে যখন আসে দুটো একসাথে বিজ্ঞাপন দেয়া হয়। এটা ডিলারদের জন্য একটা সুবিধা, যে 2 ধরনের পণ্য একজন ডিলার নিচ্ছে, এবং কোম্পানির জন্য সুবিধা হচ্ছে কোম্পানি 2 ধরনের পণ্য একটা বিজ্ঞাপনের মাধ্যমে দিতে পারছে। আবার 2জন ডিলার একসাথে দুই ধরনের বিজ্ঞাপন পাচ্ছে, কিন্তু পণ্যটা একই হচ্ছে। এটা হচ্ছে ডিলারদের জন্য কিছু সুবিধা। বিক্রয়কর্মী, যারা বিক্রয়কর্মীদের মাধ্যমে কীভাবে বিক্রয় বৃদ্ধি করা যায়, মানে বিক্রয় প্রসার করা যায়, এর কিছু কৌশল। যারা পণ্য বিক্রি করে একদম মার্কেটিংয়ে মাঠ লেভেলে যারা কাজ করে সরাসরি ক্রেতা বা ভোক্তাদের সাথে, তাদের জন্য কী ধরনের সুবিধা দিলে বা কী ধরনের কৌশল অবলম্বন করলে তারা পণ্য বেশি বিক্রি করবে, তাদেরও কিছু সুবিধা হবে। তাহলে বিক্রয়কর্মীর বোনাস, বিক্রয়কর্মীর একটা বোনাস থাকে, যে আপনি যদি 1 মাসের মধ্যে 1000 পণ্য বিক্রি করতে পারেন, তাতে করে আপনি সেখান থেকে কিছু বোনাস পাবেন। এতে করে বিক্রয়কর্মী কী করবে, বিক্রয়কর্মী তার যথাসাধ্য চেষ্টা করবে সেই পণ্যগুলো বিক্রি করার জন্য। তাহলে বিক্রয়কর্মীর মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠান পণ্য বিক্রির একটি সুবিধা পাচ্ছে। 2 নম্বর আসে বিক্রয়কর্মীদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি। এখানে কে কত বেশি জিনিস আগে বিক্রি করতে পারবে, তার বোনাস বা তার ভাতা বা তার সুযোগ সুবিধা বা তার পদবি বৃদ্ধি পাবে, এ ধরনের একটা প্রতিযোগিতা তাদের মধ্যে সৃষ্টি করে দেয়া হয়, যাতে করে একজনের চাইতে আরেকজন খুব দ্রুত চেষ্টা করে যে আমার পণ্যটা বা আমার দিকের পণ্যটা আগে বিক্রি হোক। তাহলে তাদের মধ্যে একটা প্রতিযোগিতার মাধ্যমেও কিন্তু একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের পণ্যটা বিক্রি হচ্ছে। তারপর আসি বিক্রয় কর্মীদের সভা কনফারেন্স। বিক্রয়কর্মীদের সভা কনফারেন্সের মধ্যে যখন একজন বিক্রয়কর্মী খুব ভালোভাবে তার টার্গেট ফিল আপ করতে পারে, যে নির্দিষ্ট সময়ের মধ্যে তার সবগুলো পণ্য বিক্রি হয়ে যাচ্ছে, তখন তাদেরকে সভাতে বা কনফারেন্সে সম্মানিত করা হয়। এটা অনেক বড় মানসিক একটা সাপোর্ট বা মানসিক একটা উপহার, যেটা বিক্রয়কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এখানে তারা আরও কিছু নতুন পণ্য সম্পর্কে বা সেই পণ্যের আরও গুণাগুণ সম্পর্কে বা আরও কিছু সম্পর্কে জানতে পারে, তাদের কাজটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে বিক্রয় প্রসারের কৌশলগুলো হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ভোক্তামুখী, যেটা সরাসরি ক্রেতা বা ভোক্তার জন্য, আরেকটা হচ্ছে ডিলারদের জন্য, আরেকটা হচ্ছে বিক্রয়কর্মীর জন্য। বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিক্রয় প্রসার কর্মসূচি গ্রহণ করে থাকে। বিক্রয় প্রসার প্রক্রিয়ার পদক্ষেপগুলো হচ্ছে, একটা হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ, পন্থা নির্বাচন, কর্মসূচির উন্নয়ন, কর্মসূচির পূর্ব যাচাই, ফলাফল মূল্যায়ন।
তো উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে আমরা দেখতে পারি বিক্রয় প্রসার কর্মসূচির প্রথম পদক্ষেপ হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ। কাদের উদ্দেশ্যে বিক্রয় প্রসার কর্মসূচি গ্রহণ করা হবে তা আগে ঠিক করতে হবে। বিক্রয় প্রসার কর্মসূচির উদ্দেশ্য বিভিন্ন রকম হতে পারে, যেমন নতুন পণ্য বাজারে আসবে কিনা, বা মোট বিক্রির পরিমাণ বৃদ্ধি পাবে কিনা, পণ্যের প্রতি গ্রাহকদের আকর্ষণ বৃদ্ধি করার জন্য কিনা, বা ব্র্যান্ডের প্রতি আনুগত্য সৃষ্টি, মানে একই ব্র্যান্ড যাতে যারা ব্যবহার করছে তারা আরও ব্যবহার করুক এবং নতুন কোনো ভোক্তা বা ক্রেতা এখানে আনুগত্য হোক বা এই পণ্যটা কিনতে আগ্রহী হোক, প্রতিযোগিতার মোকাবেলা করা, তারপরে হচ্ছে তৎক্ষণাৎ ক্রয়ে উৎসাহিত করা ইত্যাদি। তার মানে হচ্ছে কী ধরনের উদ্দেশ্যে বিক্রয় প্রসারটা করা হবে, আগে উদ্দেশ্যটা ঠিক করতে হবে। 2 নম্বর হচ্ছে বিক্রয় প্রসারের পন্থা বা হাতিয়ার নির্বাচন। এ পর্যায়ে বিক্রয় প্রসারে বিভিন্ন পন্থা বা হাতিয়ারগুলো নির্বাচন করা হয় এবং কাজের জন্য কী ধরনের পন্থা ব্যবহার করা হবে তা ঠিক করা হয়। ডিলার ও বিক্রয় কর্মীদের জন্য পৃথক পৃথক পন্থা বা নির্বাচন করা হয় বা ব্যবহার করা হয়ে থাকে, যা আমরা আগেই দেখে এসেছি। যেমন ভোক্তা বা ডিলার বিক্রেতাকে কী ধরনের সুবিধা প্রদান করে বিক্রয় প্রসার ঘটানো হবে সে ব্যাপারে প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত আগে গ্রহণ করতে হবে, তাই না? তারপর হচ্ছে বিক্রয় প্রসার কর্মসূচির পূর্ব যাচাই বিক্রয় প্রসার কর্মসূচির উন্নয়ন, যেটা বিভিন্ন মাধ্যম, স্থায়িত্ব, সময় এবং বাজেট নির্ধারণের মধ্যে আমরা উন্নয়ন করতে পারি। কখন এটা বিক্রয় প্রসারটা ঘটানো হবে, কোন সময় হবে, কতদিন এটা স্থায়িত্ব থাকবে এবং কোন কোন মাধ্যমে বিক্রয় প্রসারটা ঘটানো হবে, এটা কর্মসূচির উন্নয়ন করার মধ্যে পড়বে। কর্মসূচির পূর্ব যাচাই, পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এর জন্য পূর্ব যাচাইয়ের প্রয়োজন নেই বলে অনেকে মনে করেন, তবে নতুন কোম্পানিগুলো যারা ইতিপূর্বে বিক্রয় প্রসার কর্মসূচি গ্রহণ করেনি তাদেরকে যাচাই করে গ্রহণ করতে হয়। এই যাচাইয়ের মাধ্যমে কোম্পানি তার বিক্রয় প্রসার কর্মসূচির কার্যকারিতা সম্পর্কে জানতে পারে। 5 নম্বর হচ্ছে ফলাফল মূল্যায়ন। ফলাফল মূল্যায়ন না করে পরবর্তী কর্মসূচি উন্নয়ন করা কঠিন হয়ে দাঁড়ায়। বিভিন্নভাবে বিক্রয় প্রসার কর্মসূচির ফলাফল মূল্যায়ন করা যায়। এই পদ্ধতির মাধ্যমে কোন ধরনের লোকজন বিক্রয় প্রসার কৌশলের প্রতি সাড়া দিয়েছিল এবং কর্মসূচি শেষ হলে তারা কী করেছিল তা জানা যায়। আবার ভোক্তা জরিপ পদ্ধতি, কোনো ব্যক্তি এখনও বিক্রয় প্রসার কর্মসূচির কথা স্মরণ করতে পারছে এই ধরনের কিছু মতামত বা মনোভাব পোষণ করত। কতজন প্রসার কর্মসূচির সুবিধা গ্রহণ করেছিল তা এই পদ্ধতির মাধ্যমে জানা যায়। তাহলে বিক্রয় প্রসার প্রক্রিয়া বা পদক্ষেপগুলো আগে কী করতে হবে, কিসের জন্য আমরা বিক্রয় প্রসারটা গ্রহণ করব তার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, কোন পদ্ধতিতে আমরা বিক্রয় প্রসারটা করব সেটা নির্বাচন করতে হবে, কর্মসূচিতে আমরা কতদিন এবং বাজেট কত হবে, কতদিন এটা স্থায়িত্ব হবে, তার মাধ্যমে আমাদের কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আগে যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছিল তা কতটুকু ফল আমরা পেয়েছি তা যাচাই করতে হবে এবং আগেরগুলো ফলাফল যাচাই করে আমরা বা কর্মসূচি শেষ হবার পরে আমরা ফলাফলটা মূল্যায়ন করব যে কোন ধরনের পণ্য প্রতি ক্রেতাদের আগ্রহ হয়েছে এবং কোন ধরনের পণ্যগুলো ক্রেতারা কিনতে আগ্রহী, ক্রেতারা কী জানতে চায়, কীভাবে জানতে চায়, এই জিনিসগুলো। প্রমোশন মিশ্রণের 4 নম্বর হাতিয়ার হচ্ছে জনসংযোগ। জনসংযোগ হলো পণ্য বা সেবা সম্পর্কে জনগণের মাঝে অনুকূল মনোভাব গড়ে তোলা। তার মানে হচ্ছে ক্রেতা বা ভোক্তার মধ্যে এই জনসংযোগের মাধ্যমে তাদেরকে পণ্য সম্পর্কে অনুকূল মনোভাব গড়ে তুলতে হবে, তাই না? তাহলে কি জনসংযোগ কোম্পানির বিভিন্ন জনগণের সাথে উত্তম সম্পর্ক গড়ে তোলার জন্য অনুকূল প্রচারণা, কর্পোরেট ভাবমূর্তি গঠন করা এবং প্রতিকূল গুজব, গল্প ও ঘটনা নিষ্পত্তি করা বা মোকাবিলা করা। একটা পণ্য সম্পর্কে বিভিন্ন ধরনের নেতিবাচক কথা আসতে পারে বা নেতিবাচক যে কোনো কিছুর জন্য জনসংযোগের মাধ্যমে যদি সেই নেতিবাচক কথার তুলে ধরা হয় এবং তাদেরকে বলা হয় যে না এটা একটা গুজব,
যেটাই হোক না কেন জনসংযোগের মাধ্যমে শুধুমাত্র সেটা করা সম্ভব, যাতে করে পণ্য সম্পর্কে ক্রেতা বা ভোক্তার মধ্যে অনুকূল মনোভাব গড়ে ওঠে। তারপরে হচ্ছে প্রত্যক্ষ বাজারজাতকরণ। প্রত্যক্ষ বাজারজাতকরণ সরাসরি ভোক্তা বা ক্রেতার কাছে পণ্য বিক্রয় করা হচ্ছে পণ্য বিক্রয় বা প্রমোশন মিশ্রণের 5 নাম্বার হাতিয়ার। তাহলে আমরা বাজারে গেলেই দেখতে পারি অনেকেই আছে যে সরাসরি নিজের পণ্য বাজারে এসে বিক্রি করছে, আর সেখানে লেখা থাকে যে ভোক্তা থেকে বিক্রেতা থেকে সরাসরি ভোক্তা, আমরা বলা হয় ভোক্তা বাজারও বলা হয়। মধ্যস্থ কারবারি বা মিডিয়ার সহযোগিতার দ্বারা যখন প্রতিষ্ঠান সরাসরি ভোক্তার বা ক্রেতার নিকট পণ্য বা সেবা বিক্রয় করে তখন তাকে প্রত্যক্ষ বাজারজাতকরণ বলা হয়। যেমন টেলিফোন, ইন্টারনেটের মাধ্যমে সরাসরি পণ্য সম্পর্কে ক্রেতাকে জানানো এবং অর্ডার করে তা পৌঁছানোর ব্যবস্থা করা হয়, এটাই হচ্ছে প্রত্যক্ষ বাজারজাতকরণ। আমরা আগের ক্লাসে জেনেছি প্রমোশন মিশ্রণের যে আরও 3টি হাতিয়ার ছিল, সব মিলিয়ে 5টি আমরা আগের ক্লাস এবং এই ক্লাসে মিলে দেখেছি। আমি আশা করব আগের ক্লাসে তোমরা এটা মনোযোগ সহকারে দেখেছো এবং উপকৃত হয়েছো। এই ক্লাস থেকে তোমরা কিছুটা উপকৃত হবে বলে আমি আশা করছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো। আল্লাহর রহমতে আমি ভালো আছি, তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।